মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব, এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ করতে পারবে না। আপনি এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন, সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন, বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে। ও হইলে সৎকুর, ইউনুস সৎকুর, তার সাথে যে যাবে সে দুজকে যাবে। আর সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে। এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে প্রথম প্রশ্ন, মানে রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন এই সময়টাতে, এবং এমন একটা সময় যখন বারবার রাজনীতির চোখ, জনগণের চোখ, আগ্রহী মানুষের চোখ সেনানিবাসের দিকে চলে যাচ্ছে, ক্যান্টনমেন্টের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে একটা অভ্যুত্থান বলি, একটা আন্দোলন বলি, তার ৯ মাস পেরোনোর পর এই দাঁড়ালো পরিস্থিতি। প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন। আমার ৬১ বছরের রাজনৈতিক জীবন, আমার বাউ ৭৭ পাস করছে, আর ২ মাস পরে আমার ৭৮ হবে। আমি ৬১ বছর যাবৎ রাজনীতি করি এবং সাংঘাতিক সচেতন ভাবে করি, না বুঝে কোনোদিন না। কারণ আমি প্রথম যখন রাজনীতিতে আসি, আমি স্বদেশী আন্দোলনের কালাপানিতে নির্বাসিত একজন নেতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম। কালাপানিতে নির্বাসিত স্বদেশী আন্দোলনের সূর্য সেনের সাথে, তার হাত ধরে এসেছিলাম আমার প্রথম জীবনের রাজনীতি। কাজেই তখন থেকেই উনি আমাকে বলতেন, রাজনীতি করবা কিন্তু বুঝে শুনে করবা, চক্ষুষ্মান হয়ে করবা। আমি নিজের চোখে যা দেখেছি গত ৬১ বছরে, আমি আমার কর্ম দিয়ে যা সৃষ্টি করতে পেরেছি, যতটুকু আমার হৃদয় দিয়ে যা উপলব্ধি করেছি, আমার ৬১ বছরের রাজনৈতিক জীবনে পাকিস্তান গেল ৬৪ থেকে ৭১, আর ৭২ থেকে এখন হলো প্রায় ৫৪ বছর। এই পাকিস্তানে এবং বাংলাদেশে এই ধরনের অনিশ্চিত অবস্থা একটা দেশে, যে এখানে কোনো আইন নাই, আদালত নাই, নেতৃত্ব নাই, সিদ্ধান্ত নাই, রাষ্ট্র আছে কি নাই বোঝা যায় না, রাষ্ট্রের নেতা আছে কি না বোঝা যায় না, কোথায় নেতৃত্ব, কোথায় পিলার, কিচ্ছু বোঝা যায় না। কখন কে মরবে, কে বাঁচবে, হয়তো বা মরছে কম, কিন্তু সবসময় মানুষ মনে করে আমি মরলে কোনো বিচার পাবো না, বিনা কারণে আমার লাশটা রাস্তায় পড়ে। মানুষ মনে করছে কোন ধরনের জীবনের নিশ্চয়তা এই দেশে নাই। এটা একটা দেশ হইতে পারে না। আমি মনে করি না পৃথিবীতে এই ধর, এমনকি যে সব দেশে যুদ্ধ চলছে, মনে করেন গাজা উপত্যকা, সেখানেও জীবনের একটা নিশ্চয়তা আছে, পালায় থাকলে জীবনটা বেঁচে যাবে, মরলে পরে অন্তত কবর দেওয়া হবে। অথবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে দেশ আজকে ৩ বছর যাবৎ চলছে, সেখানেও জীবনের নিশ্চয়তাটা কি, একজন সৈনিকেরও জীবনের নিশ্চয়তা আছে যে মরলে পরে আমার লাশটা নিয়ে হয় পোড়াবে, না হয় মাটিতে। কিন্তু আমার দেশে এই অবস্থা ৯ মাসে এমন হয়েছে যে জীবনের কোনো নিশ্চয়তা নাই। কে কোন দিক দিয়ে মিছিল করতেছে, কে নির্বাচন কমিশনের সামনে মিছিল করতেছে, কে শাহবাগে মিছিল করতেছে, কে সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে ওই যমুনা ইউনুস সাহেবের বাড়ি ঘরের সামনে থেকে ধরিয়া সারা ঢাকা শহর মিছিল করতেছে। কোথাও হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই, গাড়ি চলার তো প্রশ্নই উঠে না। ঝড় বৃষ্টি তুফান, কোনো কিছুর মধ্যেই কোনো কিছুই আটকাচ্ছে না। মানুষ যেন মনে হচ্ছে যে এটা কি দেশ, কেন, কি চাওয়ার আশায়, কি পাওয়ার আশায়।
আমরা আজকে এই জায়গায় চলে গেলাম। আমরা তো 5ই আগস্টে মনে করছিলাম শেখ হাসিনা যদি চলে যায়, শেখ হাসিনার চেয়ে ভালো শাসন আসবে, সুন্দর শাসন আসবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে, গণতন্ত্রের দিকে আমরা ধীরে ধীরে আগায় যাব। 8ই আগস্টে যখন ইউনূস সাহেব শপথ নিলেন, আমি নিজেই মনে করেছিলাম অর্থে বৃত্তে আমরা বোধহয় আস্তে আস্তে সচলতার দিকে যাব। কারণ ইউনূস সাহেব এই দেশের প্রধান, এই নামটা শুনলেই বোধহয় মানুষ ডলারের পর ডলার নিয়ে এসে, কোটি কোটি ডলার, লক্ষ কোটি ডলার নিয়ে এসে আমাদের পাশে দাঁড়াবে যে ইউনূস সাহেবকে খুশি করার জন্য। কিন্তু আমি আজকে দেখলাম যত আশা আমি করেছিলাম, সেই আশা তো জিরোতে আনা, এই আশা আমার মাইনাসে চলে গেছে। এখন কিন্তু আমার দেশে রাজনীতিবিদরা কি করছেন? এই যে আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা, ৬১ বছর ধরে রাজনীতিতে আছেন। এরকম অভিজ্ঞ রাজনীতিবিদরা তো আছেন বাংলাদেশে। তারা কি ভূমিকা রাখতে পারছেন? আপনি যে দলে আছেন, সে দলটি আওয়ামী লীগ যখন কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পতনের পরের যখন রাজনৈতিক প্রেক্ষাপট, আপনাদেরকে যদি সবচেয়ে বৃহত্তম দল হিসেবে ধরে নেই বা যেটাই যুক্তিসঙ্গত হবে বলা, সেই ক্ষেত্রে বিএনপি বা কি করছে? রাজনীতিবিদরা কি করতে পারছেন? আমি আপনাকে আপনি আরো সুন্দর প্রশ্ন করছেন। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি বিব্রত হই। কারণ আমি শুধু চোখ দিয়া দেখি না, কান দিয়া শুনি না, আমি আমার অভিজ্ঞতা দিয়া, আমি ওই বাঙালির হাজার বছরের ইতিহাসটাকে আমি দেখি। আমার চোখের সামনে সবসময় থাকে বাঙালির সেই হাজার বছরের ইতিহাসে তিতুমির সূর্য সেনেরা, তিতুমির হাজী শরীয়তুল্লাহ। আমার সামনে থাকে সেই ব্রিটিশ আমলের ১৯বিংশ শতাব্দীর আনন্দমোহন বোস সুরেন্দ্র মোহন ব্যানার্জি, ওয়াইসি ব্যানার্জি। আমার চোখের সামনে থাকে ব্যারিস্টার আব্দুর রসুল। আমার চোখের সামনে থাকে নবাব সলিমুল্লাহ। আমার চোখের সামনে থাকে ১৯০৫ সনের ৩৬ বছরের যুবক রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি লিখেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সে আমার সামনে থাকে ক্ষুদিরামের সেই ফাঁসি, যে ফাঁসির পর একটা গান হয়েছিল, ক্ষুদিরামের ইতিহাসের সঙ্গে মিশে আছে, একবার বিদায় দেও না, দেও মা ঘুরে আসে। আমার সামনে, চোখের সামনে বেশি উঠে সূর্য সেনের, প্রীতিলতা ওয়াদ্দাদারদের চিটাগাঙ্গের সেই সশস্ত্র আন্দোলন এবং সংগ্রাম এবং তাদের ফাঁসি। আমার চোখের সামনে বেশি উঠে তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, একজন মুসলমানের সন্তান, ১৯০ বছর পরে সিরাজউদ্দৌলার পরে প্রথম যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মানুষকে বলেছিলেন, জমিদারের শাসন রাখবো না, শোষণ রাখবো না, তোমাদেরকে আমি বঞ্চনার হাত থেকে মুক্তি দেব, আমি জমিদারি প্রথা বাতিল করব। আমার চোখের সামনে ভেসে উঠে সেই সুভাষ বোস, যিনি বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। বাঙালির সেই সুসন্তান, সেই বীর, দেশ থেকে দেশান্তরে যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোথায় আজ পর্যন্ত জানা গেল না। কিন্তু বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মাথার শিখরে যিনি বসে আছেন, সেই নেতাজি সুভাষ বসুর কথা আমার মনে পড়ে। পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ত্যাগের কথা। সেই আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট থেকে, ওখান থেকে চলে এসে গোয়ালপাড়া থেকে এই পূর্ব পাকিস্তানে ১৯৪৯ সনের ২৩শে জুন সেই ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমি একটু থামাই যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগপ্রবণ সময় যাচ্ছে। কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়াই, তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট, এই ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে উঠলো, সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় হলো কেন? সরাসরি প্রশ্ন। সরাসরি উত্তরটা আমি দেওয়ার জন্য এতক্ষণ বললাম। আজকে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি। তারপরে মৌলানা ভাসানীর হাত ধরে, সোহরাওয়ার্দীর হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শিখালেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি ৬ দফা, যিনি শিখালেন ১১ দফার আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জল, যিনি ৭০-এর নির্বাচনে শিখালেন বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সোনার বাংলা স্বাধীন করো।
এই মনে পড়ে সেই তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানী, জিয়াউর রহমান, 11 জন সেক্টর কমান্ডার, তাদের মাধ্যমে একটা দেশ পাই। এই দেশটা কিন্তু আমি 5ই আগস্টের পরে ভুলতে বসেছিলাম। সবাই বলেছিল আমাকে, তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই, সবকিছু ভুলে যাও, আর কোনোদিন মুক্তিযুদ্ধ আসবে না, আর কোনোদিন 71 আসবে না। ছেলেরা বলতে শুরু করলো 71 ভুলে যাও, 71 কিছু না, 47 এবং 2400। কিন্তু আজকে আমি ফজলুর রহমান, আমি সবচেয়ে ভাগ্যবান। জানেন এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা, যে আজকে যে মিটিংটি সেনাবাহিনী সদর দপ্তরে হলে যে মিটিংটি হলো, সেখানে সবাই একমত হয়ে বলল 71-এর মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে। আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা, আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব, এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ পড়তে পারবে না। আপনি ইউটিউব দেখেন, আমার জানাজা নাকি কেউ পড়তে পারবে না। কেন? আমি মুক্তিযুদ্ধের কথা বলি, আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, আমি বলি ধর্মের নামে ব্যবসা চলবে না। ইসলাম মহান ধর্ম, কিন্তু ওই ধর্মের নামে দীর্ঘদিন এই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যেগুলা সমর্থনযোগ্য নয়। আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার, আমার বোনের অধিকার, নারীর অধিকারকে পদদলিত করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায়। আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক, কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি, এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো 72-এর সংবিধান, যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার। আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগপ্রবণ। এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা, জঙ্গিরা, এখন আমাকে মেরে ফেলুক, কিন্তু আমার জানাজা হবে কি হবে না সেটা জানবে আমার সৃষ্টিকর্তা, কে পড়বে কি পড়বে না। কিন্তু আমি এই কথাটা আপনাকে সাক্ষী রেখে, আপনাদেরকে, দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যায়, যারা আমার জানাজা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে, কোন রাজাকার এবং রাজাকারের ছেলে যাতে আমার জানাজাতে যোগদান না করে। আমি ওই কথাটা বললাম। আমি আজকে প্রথম এটা শুরু করলাম। ফজলু ভাই, এখন শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা, যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে, এবং হয়তো যুক্তিসঙ্গত, বিশেষভাবে যুক্তিসঙ্গত কারণেই এসেছে। এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন, সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন, বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে। এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি নয়? আপনাকে বলি, এই সেনাবাহিনীকে আমার আরো সেলিউট এই কারণে, এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য। উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, উনি কিন্তু একদম সুস্পষ্টভাবে বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। তাহলে সেনাবাহিনী এখানে আসতেছে না নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য, তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনরাবির্ভাব করানোর জন্য প্রকৃতপক্ষে যে ইলেকশনটাকে নিয়ে ইউনূস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে, অথবা বাটপারের খেলা খেলছে, অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে। হ্যাঁ, ডিসেম্বর না জানুয়ারি, জানুয়ারি না ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না জুন, নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ, হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইছে। আমি মৌলানা সাহেবদের বলি, এরা সব মৌলানার কথা কিন্তু আমি বলি না। যে মৌলানা 1 বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম, আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে 1 বছর আগে যে ও হইলো সৎকুর, ইউনূস সৎকুর, তার সাথে যে যাবে সে দুজকে যাবে, আর আজকে বলতেছে সে নবীর সমান সমান। সেই কারণে আমি যে কথাটা বলতেছি, যারা বলে অনন্তকাল ইউনূস সাহেব থাকবে, আরো 25 বছর, আল্লাহ 50 বছর বাঁচায় রাখো, মানে এদের কোনো সেন্স কাজ করে না। 85 বছরের মানুষ আরো 50 বছর দেশে থাকবে।
সেন্স কাজ করে না বিনা ইলেকশনে। এখন সেনাবাহিনী নির্দিষ্টভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই, বলে নাই যে না আমরা ক্ষমতা নেব 2 বছর পরে ইলেকশন দিব। তারা খুব সুস্পষ্টভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিগ যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব। আমি সেনাবাহিনীর শাসন চাই না, সেনা শাসন মার্শাল ল আমি চাই না, কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে ঘরের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে, মা ভাই বোন যখন কেউ নাই, একটা শিশু যখন আস্তে আস্তে 10 মাস 15 মাস 20 মাস হয়ে তারপর 10 বছর হয়েছে, সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে, সেই ছেলেটি 10 বছরের ছেলে 100 বছরের মতো অভিজ্ঞ হয়ে যায়। সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই, সবাই যখন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি, প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মসনদ দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ ফুলে জোড়া বট গাছ হব, যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড়লোক হইতাম। আমরা যখন সব বড়লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি, আমার ভাইকে লুট করছি, আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হয়ে রক্ত শূন্য হয়ে ফজরের নমাজের সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে গার্মেন্টসে যায়, রাত্রে 9টার সময় ফিরে, তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা 16 জনে এক রুমে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায়, তাদের টাকা যখন আমরা খাই, আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি। অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম, একদিন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেওর সাগর পাড়ি দিব রে, একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। সেই যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এখন 54 বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো, আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে, আমার দেশের সেই সেন্ট মার্টিনে স্টিমার লাগবে কিনা, আমার দেশের। আমি ওই দিন বলছি ইউনূস সাহেবকে আপনি অনেক বড়, আপনাকে একটা প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ, বাংলাদেশ আমার মা, আমি বাংলাদেশের সন্তান, আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না, পুরান কাপড় পরাই, আমি টাঙ্গাইলের শাড়ি পরাই, ভালো ভাত দিতে পারি না, কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে, আমি তারে বেনারসি শাড়ি পরায় রাখবো, আমরা দিব কিনা? আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া দিয়ে? ইউনূস সাহেব, আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি দিয়ে দিব। নো, আমার দেশ আমি চালাবো, পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে, সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো 1757 সনে রবার্ট ক্লাইভদের হাতে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব। আমি তো চাই না এই দেশে এখন কালো রবার্ট ক্লাইভরা আসছে, কালো কালো, এরা মার্কিন নাগরিক। আমি চাই আমার দেশ আমার থাকুক, গণতন্ত্র থাকুক, আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করব, দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্যভাবে এই দেশে থাকবো। আর নেতা হবে, লিডার হবে লাইট, লিডার ইজ লাইট, যে লিডার লাইট হতে পারবে না, অন্ধকারে পথ দেখাতে পারবে না, তাকে কিকড আউট করতে হবে। পার্টি হবে শক্তি, যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে, সেই পার্টিকে কিকড আউট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে। সেই ইলেকশনে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল, যে এই ছাত্ররা নেতৃত্ব দিল, তরুণেরা নেতৃত্ব দিল, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদের একটা বড় দাবি, এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার, যে তারা বলেছে 10ই মে 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেবে। তার মানে 9ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসছে। ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধান, যাকে তারা মুজিববাদী সংবিধান বলে, সেই সংবিধান বাতিল হতে হবে।
এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি। নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা, এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের। তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্বে ছিল, তাদের এই দাবিগুলো কি গুরুত্বপূর্ণ নয়? জুলাই আগস্টে কে নেতৃত্বে ছিল? সমন্বয়করা। এর সমন্বয়ক তো 152 জন ছিল। খুব ধীরে ধীরে আমি বলছি, এদের মধ্যে কেউ মরে নাই, কেউ শহীদ হয়, কারো গায়ে একটা গুলিও লাগে নাই। ওই হারুনের মতো একজন ডিবি অফিসার তাদেরকে নিয়ে 5-6 দিন খেলাধুলা করছে, তাদেরকে পরিচিত করছে, কি কারণে আমি জানি না। তারা খুব জ্ঞানী গুণী ছাত্রনেতা ছিল 5ই আগস্টের আগে, এটা কিন্তু কেউ জানতো না। এটা কিন্তু এরা কোনোদিন ছাত্রনেতা ছিল না, কোনোদিন কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা হিসেবে, এটাও জানা ছিল। এরা হলো, এদেরকে দিয়ে আন্দোলনটা করানো হয়েছে। কারা করাইছে? যারা প্রডিউসার, প্রযোজক, যারা ডাইরেক্টর। যেমন একজন ডাইরেক্টর এবং প্রডিউসার মনে করলো একটা সিনেমা করতে হবে সিরাজউদ্দৌলা, সেই সিরাজউদ্দৌলাতে একজন আনোয়ার হোসেনকে দিয়ে সিরাজউদ্দৌলার অভিনয় করাইতে হবে। এরা হইলো সিরাজউদ্দৌলা সিনেমার আনোয়ার হোসেন, এদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে। আনোয়ার হোসেন, সিরাজউদ্দৌলার অভিনয় পিছনে আছে ডাইরেক্টর, প্রডিউসার বা অন্যান্যরা পর্দার পিছনে, তাদের নাম জামাতে ইসলাম, শিবির, স্বাধীনতা বিরোধী শক্তির অনেকেই। তারা তাদেরকে এই কাজটা করাইছে, যে কারণে 9 মাস পর্যন্ত তারা কোনো সময় বলছে 24 মানি, 71 মানি না, 47 মানি, স্বাধীনতা হয় নাই, শেখ মুজিবুর রহমানকে এই দেশ থেকে অপ্রাসঙ্গিক করে দিব, কিসের মুক্তিযুদ্ধ, কেউ কিছু না। তারা বলছে আমরা এটাকে বানায় ফেলবো আফগানিস্তান, আমরা সিরিয়া বানায় ফেলবো, আমরা এটাকে ইসলামিক দেশ এখন আবার ঘুরে টুরে আইসা দেখেন এই ছেলেগুলো আবার করতেছে না আমরা মধ্যপন্থার রাজনীতি করি, আমরা গণতন্ত্র চাই, মুক্তিযুদ্ধ চাই। এদের কোনো ঠিক ঠিকানা নাই কথা। এই কারণে আমি এদেরকে সন্তান বলে বেশি সমালোচনা করি না। এরা কোনো ফ্যাক্টর না পায়, যতই দাবি করুক, এদের মাধ্যমে দাবিটা করানো হয়। কে করায়? ইউনূস সাহেব। উনি হলেন এই দেশের, আমি আল্লাহ ভগবান কিছু বলতে চাই না, এই দেশের সেই ব্যক্তি। ওই যে আমাদের এলাকাতে একজন বাউল গায়ক ছিল, তার নাম ছিল রশিদ উদ্দিন, খুব বিখ্যাত, জালাল খা বা শাহ আব্দুল করিমের বা উকিল মুন্সির যিনি পীর ছিলেন, গুরু ছিলেন, তার নাম রশিদ উদ্দিন। তার গান ছিল, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যাও, তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। এটা হলো ইউনূস সাহেব। তাদেরকে দিয়ে যে আন্দোলনটা কিছুদিন আগে করে আওয়ামী লীগকে ব্যান করা হলো, এটা হইলো হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। এই হাসনাত আব্দুল্লাহ, তোমরা তাড়াতাড়ি কয়েকজনকে নিয়ে আইসা স্লোগান দাও, গরমের দিন, বেশি গরমের মধ্যে থাইকো না, বট গাছের নিচে দাঁড়াও আইসা, আমরা ঠান্ডা পানি তোমাদের মাথার মাঝে ডালমো আর খাইবা ঠান্ডা পানি, প্রয়োজনে কোকা কোলা বিরিয়ানি খাওয়া মুস, শাহবাগে গিয়া তোমরা বসো, এই বেশি না 24 ঘন্টা আমরা তোমাদের মাধ্যমে আমরা এটা, ওই যে নাটকের যে অভিনয়ের যে রিজাল্ট, সেই রিজাল্টটা তাদের মাধ্যমে নিয়ে আসা হয়। এরা এই অভিনয়ের পার্ট হচ্ছে ছেলেপেলেরা। কিন্তু সব সময় ইউ ক্যান ব্লাফ সাম মেন ফর মেনি টাইমস, মেনি মেন ফর সাম টাইমস, বাট নট অল মেন ফর অল টাইমস। এই ছেলেরা আগামী দিনে চাইবো 72-এর সংবিধান বাতিল হবে, রাষ্ট্রপতি থাকবে না, ইলেকশন হবে না, তারা যা ইচ্ছা তা করতে পারবে, সেনাবাহিনী তাদের অধীনে থাকবে। এইটা হইলো দুরাশা, এটা হইলো কল্পনা, অত বড় কল্পনা, যে কল্পনাটা হলো এইরকম। একজন বলতেছে যে ইংল্যান্ডের মহারানীর তো আমার সঙ্গে বিয়া ঠিকঠাক হয়ে গেছে। ইংল্যান্ডের মহারানী, লন্ডনের মহারানী তোমার সাথে বিয়া ঠিক হয়ে গেছে? কেমনে ঠিক হইলো? সবটা ঠিক হয়েছে না, তবে 50% ঠিক হয়েছে। কেমনে 50% ঠিক হলো? ছেলে, বাংলাদেশের বাঙালি ছেলে উত্তর দিতেছে যে বিয়েতে হয় ছেলে এবং মেয়ের মধ্যে, দুইজনে বিয়ে হইলে পরে আমি ছেলে তো রাজি আছে, তাহলে 50% তো রাজি হয়েই গেল। এখন উনি রাজি হইলেই হয়, 50% রাজি দিয়ে একটা রাষ্ট্র কিন্তু চলবে না তাদের কথায়, আমি এটা মনে করি।
ওই আজকে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছিল, দেশ শুরু হয়েছে। আর ইশরাক নামে একজন যুব নেতা, মুক্তিযোদ্ধা খোকা সাহেবের ছেলে, আগের মেয়র, তার ছেলে একটা ডাক দিছে, সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে। এইটাও যদি তারা না বুঝে, যেদিন বিএনপি রাস্তায় নামবে বা জনগণ যেদিন, বিএনপি যদি না নামে জনগণ নামবে। আমি কথাটা বলে দিলাম আপনাকে। 7ই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, আমার অত দেখেন নাই টকশো। 7ই জানুয়ারি 24-এ যখন ইলেকশনটা হয়ে গেল, রাত্রের বেলা যখন সব ঘোষণা হয়ে গেল, আমি আর ডামির ইলেকশন 24 সনে, তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করলো, ইউটিউব সেন্টার, যাচ্ছে এখন তো ইলেকশন 5 বছর চলে যাবে, শেখ হাসিনা আপনারা তো আর কিছু করতে পারলেন না। আমি বললাম এটা ঠিক না, শেখ হাসিনার 6 মাস থাকবে। বললো কি বলেন? আমি বললো বিএনপি তো পলায় গেছে, জেলখানায় চলে গেছে, মানুষ তো ডরায় গেছে, কে করবে? আমি বলি আল্লাহ করবে। কি কোন? আমি হ্যাঁ, আল্লাহ বলছে ওয়াতাইজু মান্তা শাউ ওয়াতা জিল্লু মান্তা শাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানুষ করবে, এবং এই কাজটাই 5ই আগস্ট হয়েছে। কোন নেতা ফেতা না। শেখ হাসিনার 15 বছরের শাসনে এত কিছু ত্রুটি ছিল, আমি আর এর বেশি বলতে চাই না। এত কিছু, 3টা ইলেকশন করতে দেয় নাই। যে ছেলেটার বয়স 30 বছর, সে জীবনে কোনোদিন এমপি ভোট দিতে পারে নাই। মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে, আমি একটা ভোট দিব 5 বছর পরে পরে, সেইটা শেখ হাসিনাও করছে। আর দেখছে আওয়ামী লীগের কোনো গরিব মানুষ না, সাধারণ মানুষ না, কঠিন কোনো নেতা না, ত্যাগী কোনো নেতা না, চোর চোট্টারা, সালমান রহমান, ওই এসালম, এই শ্রেণী, আর নাম বললাম না, এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে। অথচ এদের বাপ দাদা ছিল রাজাকার। আমি তো সবসময় বলতাম রাজাকারের ছেলেরা এখন আওয়ামী লীগ করে। সেইভাবে শেখ হাসিনার প্রতি যে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল, আমার মধ্যে তৈরি হয়েছিল। এক সময় আমি বলতে বাধ্য হয়েছিলাম, আমারে বললো শেখ হাসিনা গেলে কে আসবে জানেন? আমি বলছিলাম আজরাইল আসুক, কিন্তু শেখ হাসিনা চান। এটা আমার ইতিহাসে আমাকে কিভাবে মূল্যায়ন করবে আমি জানি না, কিন্তু এইটুক বিরক্তি তার প্রতি কিন্তু সবার আইসা গেছে। কিন্তু আজকে এই 9 মাস পরে ইউনূস সাহেবকে দেখে আইসা মনে হইতেছে কি করলাম ভাই, গাজীর গীত গায়া 5 কামাই করলাম 1.5 টাকা খায়া। ইউনূস সাহেবের সময় এসে কিন্তু এই জায়গাটা মানুষ দাঁড়াইছে যে ইউনূস সাহেব তো, শেখ হাসিনা তো দেশের সম্পদ নিয়ে গেছিল, ইউনূস সাহেব তো দেশেই বেচে দিতেছে। আমার কথাটা আবারও বলছি, শেখ হাসিনা দেশের সম্পদ লুট করছিল, সম্পদ নিয়ে গেছিল, ইউনূস সাহেব তার দেশটাই বেচে দিতেছে, বলতেছে যারা ভালো চালাইতে পারে আমি দেশটা বেচে দেব। এখনো কত সংখ্যক বিদেশি চক্রান্তকারীরা আমার দেশে বৈশা বৈশা চক্রান্ত করতেছে, তার কোনো হিসাব নাই। এই যে ইশরাকের আন্দোলনটার কথা বললেন আপনি, ইশরাকের আন্দোলনটাতে বিএনপি, মানে বিএনপি কি সবসময় একটা দ্বিধায় ভোগে নাকি? মানে সে কোনো একটা আন্দোলনে যাবে কি যাবে না? জুলাই আগস্ট আন্দোলনে মাঠে ছাত্রদল বিএনপি ঘোষণা দিয়ে এলো না। তারপর ধরেন এই যে হাসনাত আব্দুল্লাহর যে আন্দোলনটা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য হওয়ার পর বিএনপি বলছে তারা খুব আনন্দিত, বিলম্বে হলেও সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু হাসনাতের ডাকে যমুনার সামনে আপনারা কেউ বা বিএনপির কোনো ছাত্রদল বা বিএনপি গিয়ে হাজির হলো না। এখন ইশরাক সপ্তাহ ধরে আন্দোলন করলেন। আপনি বলছেন হাজার হাজার লোক তিনি নামিয়ে সমর্থক তার পক্ষে নেমে এসেছেন। তাদের সামনে ব্যানার ইশরাক হোসেন সমর্থক। বিএনপি নামে তার নেতার পাশে দাঁড়াচ্ছে না কেন? বিএনপি মনে করে যে আমি যে জিনিসটা সৃষ্টি করছি এটার উপরে এত দ্রুত আঘাত করাটা ঠিক হবে না। কত মানুষ আঘাত করছে, 54 বছর পরে তো শুধু ভাঙ্গা করাই চলছে। আজকে যাকে সমর্থন করি কালকে তার বিরুদ্ধে মিছিল করি, স্লোগান দিই। ইউনূস সাহেবকে তো প্র্যাকটিক্যালি তো যদি বিএনপি 5ই আগস্ট মনে করতো যে ক্ষমতার ভাগ তারা বেশিরভাগ নিতে পারত, কিন্তু বিএনপি তো, আমি জানি, সবাই জানে যে বিএনপি বলছে যে না আমরা যাব না, তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট হোক, এবং ইউনূস সাহেবের ব্যাপারে তারা সমর্থন করছে আনকন্ডিশনালি। কাজে বিএনপি এখনো মনে করতেছে এই মুহূর্তে ইউনূস সাহেবকে যদি আমরা সরাই দেই বা আন্দোলন করি, সে যদি বিব্রতকর অবস্থায় পড়ে, তাদের আরেকটা চিন্তা আছে যে পূর্ববর্তী কেউ যদি আবার আইসা পড়ে, পূর্ববর্তী কেউ তো বুঝেনি, আইসা পড়ে দরকার কি, আচ্ছা দেখি কোনোভাবে নি তার পিঠ হাতায়া, হ্যাঁ পিঠ হাতায়া নিয়ে একটা ইলেকশন আদায় করতে পারে। আর ইলেকশন হইলেই তো বাংলাদেশের বর্তমান পরিবেশে
যে যত কথাই বলুক, আমিও বলছি বিএনপি অনেক বেশি সিট পায় জিতবে, এইটার আশায় আশায় আছে। হ্যাঁ, কিন্তু সবার সব আশা, আমার কথাটা খুব বুঝায়, সবার সব আশা সঠিকভাবে নেতৃত্ব দিয়ে, রাজনৈতিক ব্যাপারে বিশেষ করে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে, মানে সঠিক দ্বীপে না উঠতে পারলে, অন্ধকার রাতে নেতৃত্ব দিয়ে স্টিমারের মধ্যে যাত্রীদেরকে নিয়ে সঠিকভাবে যদি আপনি উঠতে না পারেন সেই সোনালী দ্বীপে, তাহলে কিন্তু স্টিমার ডুবে রাতের বেলায় মরতেও পারে। আমি জানি না বিএনপির সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে, তবে বিএনপি ইদানিং কালে আমি দেখতেছি, আমি কিন্তু সিদ্ধান্তের মালিক না, কারণ আমি স্থায়ী কমিটির সদস্য। আমি সিদ্ধান্ত পালন করি, তারা যেটা সিদ্ধান্তটা দেয় আমি পালন করি। আমি দেখতেছি বিএনপি এখন বলতেছে ইলেকশনটা তাড়াতাড়ি দেও, দেশটা বেঁচে দেওয়া যাইব না, এটা আমরা বিরোধিতা করি কইতেছে। আচ্ছা দেখা যাক, কয়ে আবার কয়েকদিন দেখে রিয়াকশন কি হয়, আবার বলে, কারণ বিএনপি তো একটা বড় দল, এটা যদি সব কথা বলে ফেলে সব সময় এবং খুব দ্রুত কাজ করে ফেলে, ভুল বুঝা হইতে পারে, ভুল বুঝাবুঝির শিকারও হইতে পারে আমার ধারণা। যেহেতু আমি সিদ্ধান্তের মালিক না, তবে আমি এটা মনে করি বিএনপির কিছু ব্যাপারে একদম কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। যে সিদ্ধান্তটা আজকের আর্মি যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তটাই বিএনপি নেওয়া উচিত। ডিসেম্বরের মধ্যে অবশ্যই ইলেকশন হইতে হবে, নাইলে সারুম না। 2, আমরা জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের ছিল মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেই মেজর জিয়ার দল আমরা, কাজে আমরা মুক্তিযুদ্ধকে কিছুতে আমরা কারো কাছে বন্ধক দেব না। বিএনপির এই অবস্থানে দাঁড়ানোটা উচিত বলে, কিন্তু আমার কথায় তো আর বিএনপি দাঁড়াবে না। আমি আমার ওপিনিয়নটা দিতে পারি, ডিসিশন নেওয়ার মালিক তো তারা রয়ে গেছে উপরে, নেত্রী আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে বা স্থায়ী কমিটি আছে, তারা নিবে। কিন্তু বিএনপির 2টা জিনিসের উপরে আমি মনে করি দাঁড়ানো উচিত। একটা হলো ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, গণতন্ত্র থাকবে, আরেকটা হলো গণতন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে, এটার উপরে দাঁড়াইতে হবে। এটা হলো বিএনপির ব্যাপারে আমি আশা করি। আর তা না হলে দীর্ঘস্থায়ী যদি চক্রান্ত চলতে থাকে, দীর্ঘস্থায়ী, আমি যেটা মনে করি চলবে না, বাংলাদেশে ফাইনাল হয়ে যাবে, খেলাটা ফাইনাল হয়ে যাবে। অন্তত ইউনূস সাহেবের খেলাটা আমার মনে হচ্ছে, জানি না, কারণ উনি খুব বড় আন্তর্জাতিক প্লেয়ার তো, মেসি, উনি রোনালদোর মতো প্লেয়ার তো, উনি জানি না কি খেলাটা খেলবে। যদি খেলাটা ফাইনাল না হয়, ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন না হয়, তাহলে এই দেশ 2 দিকে যাবে। মুক্তিযুদ্ধ চাই, মুক্তিযুদ্ধ চাই না, 71 চাই, 71 চাই না, খেলাটা ওই জায়গাতে যাবে। এই জায়গাতে গেলে বিএনপিকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বিএনপি কোন পক্ষে থাকবে। আমি জানি বিএনপি 71-এর পক্ষে। এই যে বিএনপির নেতৃত্বের কথা বলছেন, এই সুযোগে এই প্রশ্নটা করতেই চাই যে বিএনপি নেত্রী খালেদা জিয়া আমরা দেখলাম বেশ খানিকটা সুস্থ হয়ে হেঁটে তিনি বাড়িতে ঢুকলেন। তিনি কথা বলছেন না কেন? মানে আমি যেমন মানে আমি তো বয়ান তৈরি করি, আমি বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী তো কথা বললে প্লাস, কথা না বললে মাইনাস। মানে তাকে কি আসলে মাইনাস করা হয়েছে কিনা? আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগস্টের পর থেকে এত লোকে দেশে ফিরলেন, এতজন জেল মুক্ত হলেন, মামলা মুক্ত হলেন। তারেক রহমান দেশে ফিরছেন না কেন? মানে এইরকম বড় একটা দল কি আসলে আ মানে অনলাইনে পরিচালনা সম্ভব? মানে আপনার ধারণা কি? এবং নেতাকর্মীদের মধ্যে কি ধরনের আলাপ শোনেন এই 2 বিষয়ে? স্থায়ী কমিটি দিয়ে কি বিএনপি চালানো যায় কিনা? আপনাকে ধন্যবাদ। জিনিসটা আমিও চিন্তা করি। আমি মনে করি 7 তারিখে আগস্টে যদি তারেক রহমান দেশে আসতো, কে তাকে ফিরাইতো? লক্ষ লক্ষ মানুষ যেত এয়ারপোর্টে, উনি আসতেন এবং তারেক রহমান আসলে পরে 50% সমস্যার এমনি সমাধান হয়ে যেত এবং বাংলাদেশের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি এবং তারেক রহমান সাহেব লিড করতেন। এটা আমিও সবসময় মনে করি। কিন্তু আজকে আবার একটা জিনিস আমার চোখের সামনে আসলো, সেই জিনিসটা হলো তারেক রহমান সাহেব কেন আসেন না? কতগুলো শঙ্কা কাজ করে। আপনার 3টা পরিবার দেখে, এক পাকিস্তানের ভুট্টো পরিবার, যে কোনো কারণেই হোক সেই পরিবারের প্রায় সবাই নিহত হয়েছে, বেনজির ভুট্টো সহ, জুলফিকার আলী ভুট্টো। এটা চক্রান্তের অংশ।
এবং সেখানকার মিলিটারি চক্রান্তের অংশ পাকিস্তান। আপনি ভারতবর্ষে আসেন, নেহেরু পরিবার, সেই ইন্দিরা গান্ধী থেকে ধরে রাজীব গান্ধী, অনেকে বলে সঞ্জয় গান্ধীও যে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার পিছনে চক্রান্ত একটা ছিল। এখানে এই বঙ্গবন্ধু ফ্যামিলি বলে, এরপরে জিয়াউর রহমানের চট্টগ্রামের হত্যাকাণ্ড বলে। এখানে তারেক রহমান আসার অর্থ হইল সবাই ধরে নিবে যে আগামী ইলেকশন হলে বিএনপি মেজরিটি হবে এবং তারেক রহমান সাহেব সেই মেজরিটিকে লিড করবে। হি উইল বি দা লিডার অফ দা হাউস এন্ড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এটা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আন্তর্জাতিক শক্তি তাকে কিভাবে নিবে, দেশীয় শক্তি তাকে কিভাবে নিবে, সেই জিনিসটাও কিন্তু বিএনপি বা তারেক রহমান সাহেবের মাথার মান জানি না, থাকতে পারে এবং আমার ধারণা সেটা থাকাটাই স্বাভাবিক। এই কারণে আজকের প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, উনার না আসার প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু এখন তো উনি উনার স্ত্রীকেও দেশে পাঠিয়ে দিয়েছে এবং আমার ধারণা যে জানি না তারা যদি সিদ্ধান্ত নেয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব যে জুবাইদুর রহমান পলিটিক্সে নামবে, শি ইজ অলসো অ্যাকসেপ্টেড টু দ্য পিপুল অফ বাংলাদেশ। আমার কাছে মনে হয় আস্তে আস্তে তার মধ্যে আমি উনাকে ব্যক্তিগতভাবে চিনি না, উনিও আমাকে চিনেন না, কিন্তু উনার ব্যাপারে যতটুকু জানা যায় তার একটা গ্রহণযোগ্যতা এই দেশে মানুষের কাছে তার আচরণের জন্যই আছে। আমি সেই জায়গাতে মনে করি, কারণ এই দেশটা এই জায়গাতে চলে গেছে, এখান থেকে বেরোনো খুব কঠিন। একদিন যদিও আমি স্লোগান দিয়েছিলাম, আমি ছাড়া এইসব কথা কেউ বলে না রে বোন। আমি বলছিলাম রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি। সেই কথা কইই কিন্তু আমি আওয়ামী লীগ থেকে বেরিয়েছিলাম। রক্তের উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু আমাকে এখন পর্যন্ত এইটা আমাকে মানতে হচ্ছে যে না, দেশে এর বাইরে কোনো বিকল্প আর কোনো কাজ করছে না। আমি তাই বলি যে তারেক রহমান সাহেব না আসার পিছনে এটা মস্ত বড় একটা কারণ, যে তার লাইফের উপর একটা কঠিন, এটা না যে রাজনৈতিক ভাবে রিস্ক আছে, এটা না, একটা চক্রান্তমূলক রিস্ক তো তার লাইফের ব্যাপারে আছে। এই কারণে হয়তোবা তিনি আসেন। খালেদা জিয়া কথা বলছেন না কেন? মানে এমনকি ভার্চুয়ালি বলছেন না, এমনকি ধরুন মির্জা ফখরুল ইসলাম তার নিয়মিত বৈঠক হচ্ছে, স্থায়ী কমিটির সঙ্গে তার কাছে তার নির্দেশনা স্থায়ী কমিটির কাছে পৌঁছচ্ছে, সেটা স্থায়ী কমিটি আপনাদের কাছে বা জনগণকে জানাচ্ছেন, এরও কোনো লক্ষণ দেখি না। মানে খালেদা জিয়া কি একরকম অবসরে গেছেন, নাকি মানে আরো সন্দেহ করবার কারণ আছে যে আসলে একরকমের রাজনীতি থেকে তাকে বিরত থাকার কোনো একটা নির্দেশনা কোনো পক্ষ থেকে এসেছে, সেনাবাহিনী কিংবা আ মানে সরকার, এরকম কোন পক্ষ থেকে এসেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই প্রশ্নটার উত্তর ওইভাবে দিব না, তবে একটা দিব। বেগম খালেদা জিয়া তো রিয়েলি অসুস্থ, শি ইজ রিয়েলি সিক, এবং তার ব্যাপারে যেটা মনে করা হয়েছিল সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরবে, সেটা কিন্তু হয়নি। কাজেই এই যে আধা ভাঙ্গা শরীর নিয়ে, আধা অসুস্থ শরীর নিয়ে পলিটিক্স করলে সিদ্ধান্তটা উনি দেন, স্থায়ী কমিটির কে দেন বা স্থায়ী মহাসচিব গেলে সিদ্ধান্তটা ওনার ওপিনিয়নটা জানায় দেন, ওপিনিয়ন নট ডিসিশন। কারণ উনি মনে করেন যে উনি যদি ডিসিশনটা এখন দিয়ে দেয় উনার যে শারীরিক অবস্থা, তাহলে হবে কি তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব, সেই নেতৃত্বটা কোয়েশ্চেন হয়ে যাবে। সেই কারণে উনি ওপিনিয়ন পর্যন্ত থাকেন বলে আমার মনে হয়। তার এই ওপিনিয়নটাকে সম্মান জানিয়ে স্থায়ী কমিটিতে তারেক রহমান সাহেবের সভাপতিত্বের ডিসিশনটা হয়, এটা হলো আমার ধারণা। কাজে উনি একদম আউট হয়ে গেছেন এটাও বলা যাবে না, আবার উনি অ্যাক্টিভ পলিটিক্সে ফিরে আসবেন, আবার ওই আইসা গুলশানে বসবেন বা নয়া পল্টনে বসবেন বা জনসভায় দাঁড়ায় বিভিন্ন জেলায় নেত্রী গিয়ে বক্তৃতা করবেন, আমার মনে হয় না তার শারীরিক অবস্থা এটা অ্যালাউ করে। তবে উনি বেঁচে আছেন, উনার ওপিনিয়ন আছে, এটাই যথেষ্ট বলে মনে হয়।
এই যে সেনাপ্রধান ৩০শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আপনি খুব আশাবাদী। সেনাপ্রধানের এই কথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে শুনতে হবে কেন? কারণ সেনাপ্রধান যে বলেছেন সেটা তো তিনি এর আগেও রিপিট করেছেন কয়েক দফায় এবং তিনি তখন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও বলেছেন। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সেনাপ্রধানের সঙ্গে যে কথোপকথন ফাঁস করেছেন তাতে আমরা জানি যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলেছিলেন। তার আগে সেনাপ্রধান তাদের বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো সেনাপ্রধানের মানে চাওয়া মতো, বক্তব্য মতো সরকার বা দেশ পরিচালিত হচ্ছে বা হবে সেই আশাবাদের জায়গাটা কোথায়? আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আমরা সর্বশেষ আল জাজিরার সাথে সাক্ষাৎকারে দেখেছি যে তিনি বলেছেন কিন্তু আবারও জুনের কথা আর বলেছেন জনগণের নাকি কোনো তাড়া নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনই দায়িত্ব ছেড়ে দিক। না, ইউনূস সাহেব এই কথাটা বলছেন আগে, আর সেনাবাহিনীর প্রধানের কথাটা হলো আজকে লেটেস্ট। এরপরে ইউনূস সাহেব কি বলবে আমি জানি না। তবে আমি যখন কথা বলি আমার মাথার মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, এইটাও আমাকে ওই যে আন্দামান দ্বীপপুঞ্জে যিনি ছিলেন সারা জীবন জেল খাইতে আসছেন, কালাপানি বলা হতো, যার হাত ধরে আমি পড়লে, উনি আমার স্কুলের শিক্ষকও ছিলেন পরবর্তী সময়, উনি আমাকে ওই কথাটা শিখাইয়া গেছেন। এটা আমি বারে বারে বলি, আমার সারা জীবন আমি ভুলি না, যে আমি সব কথা এখনই বিশ্বাস যেটা হবে এটা না, কারণ আমি বাংলাকে চিনি এবং জানি বাংলার ইতিহাস। এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত দেব, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে, দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে, দেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেখ, ইয়ার লতিফ, রায়দুল্লাহ, রাজবল্লভরা জন্মগ্রহণ করে, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলালের মতো দেশপ্রেমিক বীর সন্তান। এগুলো আমার মনে থাকে বলে আমি জানি আলটিমেটলি সিরাজ, মীর মদন, মোহনলাল রায় জয়লাভ করবে আলটিমেটলি, এবং ক্ষণিকের জন্য যদিও মীর জাফররা জয়লাভ করবে ইতিহাসের পাতায়, কিন্তু আলটিমেটলি সত্যটা জয়লাভ করবে। এই সত্যটা হইল, আমি যে সত্যটা এতদিন যাবৎ বলতে বলতে এই যে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে এত প্রিয় হয়ে গেলাম, একদিন তারা আমাকে স্লোগান দিত আমার পক্ষে, তাদের কাছে এখন হয়ে গেলাম যে আমার এখন মৃত্যু হবে, আমার জানাজা হবে না শুধু মুক্তিযুদ্ধ বলার জন্য। আজকেই দেখেন অন্তত এই কথাটা প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলবো না, এই কথাটা প্রতিভাত হয়েছে একজন জেনারেলের মুখ দিয়া, যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাওয়া যাবে না, বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধকে মানতে হবে। আমি সেই কারণেই বিশ্বাস করি যে এই দেশে ডিসেম্বরে ইউনূস সাহেব ইলেকশন না দিলে ইউনূস সাহেব থাকতে পারবেন না। ইলেকশন দেশে হতেই হবে, ডিসেম্বরে না হইলে ইউনূস সাহেব থাকতে পারবেন না। তবে যদি বলেন যে যদি জানুয়ারিতে হইতে পারে, এস ফর এক্সাম্পল এই কথাটা আমি বললাম, কিন্তু ডিসেম্বরে ইলেকশন যদি বলে না হবে না, তাহলে ইউনূস সাহেব থাকতে সামথিং অ্যানাদার। এই দেশে আন্দোলন সংগ্রামের যে রূপ আমি দেখছি, সেই 64 সনে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি এসএসসি পাস করছি 64 সনে, 64, কাজে আমার বয়স মেট্রিকের বয়সে 61 বছর। এসএসসি পাস করে ওই যে স্লোগান আইয়ুব মোনায়েম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই, ওই স্লোগান যে দেওয়া শুরু করছি, সেই স্লোগানে আন্দোলনের গতি এবং তার যে পরিণতি, এইটা বলতে এইটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। কাজে ডিসেম্বরে ইলেকশন না দিলে ইউনূস সাহেবের অধীনে আর কোনো ইলেকশন হবে না, আর ইউনূস সাহেবের অধীনে ইলেকশন না হলে ইউনূস সাহেব থাকতে পারবে না। এরপরে যদি বলেন কেন থাকতে পারবে না, তার পেছনে তো বিশ্বের সর্ববৃহৎ শক্তির আশীর্বাদ আছে। যদি এইটা দিয়াগো গার্সিয়া বা ফিলিপাইন হয়েই যায়, তাইলে বলতে হবে ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ওই 190 বছর ফাইট। এটা হবে আরেকটা গান।
আওয়ামী হ্যাঁ, লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার জন্য জামায়াতে ইসলামী আদালতে লড়াই করছে। এনসিপি এখনো সব ক্রাইটেরিয়া ফুলফিল করে, মানে সব নিয়ম মেনে এখনো নিবন্ধন নিতে পারেনি। মানে এই যে ডিসেম্বরে নির্বাচন, কিন্তু দল কোথায়? মানে আ অনেক দল, নতুন দলও অনেকগুলো গঠিত হয়েছে, নিবন্ধন নিয়েছে এবং আওয়ামী লীগের একটা ভোটারের যদি আমরা মানে পার্সেন্টেজও ধরি, মানে আমি জানি না আপনি ৩০ বলবেন না ৪০ বলবেন কি ২৫ বলবেন। তো তারা তার মানে কি ভোটের বাইরে থাকবে? মানে এই পুরো প্রক্রিয়াটাই আসলে ভোটটা মানে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে কিনা? অংশগ্রহণমূলক ওই যে ইনক্লুসিভ ইলেকশনটা আর্মি জেনারেল বা প্রধান সেনাপতি আগে বলছিলেন। আজকে যদিও কথাটা ওইভাবে বলে নাই, এটা তো নাও করে নাই। ইনক্লুসিভ ইলেকশন হতে পারে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে কালকে আওয়ামী লীগ খুলবে না। তবে আপনার কুল হোক আর নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হইলে করতে পারবে না অন্য, এটা ঠিক আছে, কিন্তু যদি খুলে তাও করতে পারবে। ডিসেম্বরে ইলেকশন হইলে আওয়ামী লীগ যদি ওপেনও করে দেয়, ভোট যাই তাক, সমর্থন যাই তাক, আওয়ামী লীগের নেতারা যারা গত 3 ইলেকশনে যারা এমপি ছিল, তারা গিয়ে দাঁড়ায় আবার মানুষের কাছে ভোট চাইবো, এটা লজ্জায় চাইতে পারে। আমি আপনাকে খুব ক্লিয়ার বললাম। এই কারণে আমি বলি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। এই কথাটা বলি, আওয়ামী লীগেররা খুব কষ্ট পাইতে পারে, কিন্তু আমার এই কথাটা বাস্তবতা আছে। আওয়ামী লীগের একবার কিন্তু লিখতে 21 বছর লাগছিল, 75 থেকে 96। আমি তো কম বলতেছি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে। কেন জানেন? এরা এত বেশি খারাপ কাজ করছে নেতারা, যে মানুষের সামনে দাঁড়ায় গিয়ে বলতে পারবে না যে আমাকে এই মুহূর্তে ভোট দেওয়ান ভালো কাজ করছে। এই কথাটা বলার অবস্থাটা, রাজনীতি কিন্তু একটা বিজ্ঞান। এটা 2-2 4 হয়, 2 2 4 হয়, আবার 2 2 কিন্তু 22 হয়। 2 2 22 কাজটা কিন্তু আওয়ামী লীগ আগামী 10 বছর করতে পারবে। 2 2 4 হবে, ঠিক আছে। আওয়ামী লীগ এখন আইসা বুক ফুলায় দাঁড়ায় কইব আমি এই করবো, ওই চেহারাগুলা মানুষের সামনে বাইসা, এই চেহারাগুলা মানুষ ভুলবে না অত তাড়াতাড়ি। কাজেই আওয়ামী লীগ, তবে বলবেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না, নিশ্চিত রাজনীতি থাকবে। একটা দেশের অনন্তকালের জন্য 10 বছর কোন, ইট ইজ নট এ টাইম। 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 15 বছর তো বিএনপির জীবন থেকে গেছে। 10 বছর টাইম কিছু, কিন্তু কিছু না। বাঙালি জাতি সংখ্যা হলো 99%। বাংলাদেশে বাঙালি জাতি, নৃতাত্ত্বিক জাতি সংখ্যা হলো 99%। শুধু পাহাড়ি কিছু বাদ দিলে আর তো সবাই বাঙালি। 99% বাঙালি যে দেশে আছে, সেই দেশে বাঙালির একটা রাজনীতি থাকবে। যেমন 92% মুসলমানের একটা রাজনীতি থাকবে, আমি আপনি চাই বানাতে। সেই বাঙালি রাজনীতিটা আইসা দাঁড়াবে 71-এ। সেই 71-এ সেই জায়গাতে আসবে পেটের ভাত, পরনের কাপড়, মানুষের মুক্তি সংগ্রাম, মানুষে মানুষে ভেদাভেদ নাই, হিন্দু না মুসলিম, ওরে জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান মার। সেই জায়গাতে একটা রাজনীতি বাঙালি থেকে যাবে। সেই রাজনীতিতে থাকে, এই আওয়ামী লীগের রাজনীতি থাকবে বলে 10 বছর পরে হইলো কেউ না কেউ এটার হাল ধরবে এবং দাঁড়াবে একটা রাজনীতি দাঁড়াবে। এই যে এইটা কেউ, বারবার মুক্তিযুদ্ধের কথা যখন বলছেন, তখন আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কথা বলছেন। এর আগে বললেন জুলাই আগস্টের আন্দোলনটা আসলে ছাত্র সমন্বয়কদের সামনে রেখে করেছে জামায়াত শিবির। তো এই জামায়াত শিবিরের রাজনীতি যে বাংলাদেশে আসলে অ্যা একটা আ শক্ত জায়গায় পৌঁছেছে, সেইটা গ্রহণ করতে, সেইটা অ্যাকসেপ্ট করতে আওয়ামী লীগের যেমন অসুবিধা ছিল, আপনারও অসুবিধা হয় কিনা? এবং এই রাজনীতির তো তার মানে ব্যাপক পরিমাণ সমর্থন আছে। তো গণতন্ত্রের কথা যদি বলি, ইনক্লুসিভ ইলেকশন এর কথা যদি বলি, অংশগ্রহণমূলক নির্বাচন, রাজনৈতিক পরিবেশের কথা যদি বলি, তাহলে আপনি যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলছেন বা আওয়ামী লীগ বলে, সেই শক্তিকে মানে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরকে তো আপনার গ্রহণ করতে হবে এবং তাদের জন্যেও তো একটা লেভেল প্লেইং ফিল্ড, তাদের রাজনৈতিক আদর্শের জন্যেও তো স্পেস করে দিতে হবে। আমি আপনাকে বলি জামাত নিয়ে আমি চিন্তিত না। জামাতের সাম্প্রদায়িক রাজনীতিটা
এই জায়গাতে গেছে। প্রথম আমি মনে করছিলাম 5ই আগস্টের পরে জামাতের আমির যে বক্তব্যগুলো রাখতো এবং অনেকগুলো কাজ করছিল, অসহায় মানুষের বাড়িঘর পাহারা দেওয়া ইত্যাদি ইত্যাদি বাঁচানো, এর পরবর্তী সময় দেখা গেল যে না, রিয়েল রূপে জামাত ফিরে আসছে। রিয়েল রূপটা কি? তারা বলতে শুরু করলো 71-এ যারা যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, তা না হলে আল্লাহ তোমাদেরকে বেহেশতে নিব। তারা বলতে শুরু করলো আরে 71 তো কিছু না, আমরা তো 71-এ যুদ্ধ করতাম, কিন্তু যেহেতু এটা একটা ইন্ডিয়ার একটা পরাধীন দেশ হবে বলে আমরা যুদ্ধ করি না, এই কারণে আমরা যুদ্ধ করি না। এইসব কথা যখন বলা শুরু করছে তখন মানুষ মনে করছে জামাতের চরিত্রের কোনো পরিবর্তন, এবং জামাত যখন ইলেকশনে নামবে, আমার ধারণা জামাতের একসময় সর্বোচ্চ ভোট ছিল বোধহয় 7 থেকে 8%, এর চেয়ে ভোট বাড়বে বলে আমার মনে হয়। আমি খুব ক্লিয়ার বললাম, জামাত অবশ্য আমাকে এই যে দুজকে নেওয়া, আমাকে মাইরে ফেলানো, ফজলুর রহমান সাংঘাতিক মানে মানে এই শত্রু ইসলামের এইসব কইয়া আমার যে গালাগালি করে ইউটিউবে, এবং আমার নামটা পর্যন্ত শুদ্ধ করে বলে না। আমার বয়স কিন্তু 78 বছর, আমি কিন্তু মুক্তিযুদ্ধ, আমি কিন্তু বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, আমি কিন্তু সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তি, বাংলাদেশ ডাবল ডিগ্রিধারী ব্যক্তি, আমি জীবনে কোনোদিন সেকেন্ড হইনি। সেই ফজলুর রহমানের নামটা বলে ফজ্জা, কারা কারা বলে? যারা নিজেদেরকে বলে আমরা তো হইলাম আলেম, আলেম সাহেবরা, মৌলানা সাহেবরা, মুফতি সাহেবরা আমার নামটা ফজ্জা বলে, ফজু পাগলা বলে। কাজে তাদের চরিত্রটা কিন্তু তুলে ধরা হবে মুক্তি। এবং আমি কালকে বলছি যে বেশি বাড়াবাড়ি করলে ইলেকশন বাদ দিয়ে হইলে আমি কিন্তু বাংলাদেশের সমস্ত এলাকায় ঘুরবো, ঘুরে মানুষকে জিজ্ঞাসা করবো মুক্তিযুদ্ধ চাও না জামাত চাও, তখন দেখা যাবে। আমি আপনাকে কথাটা বলে দিলাম। কিন্তু এরা আমার উপরে যে অবিচারটা করছে, আমাকে যে গালাগালি করছে, যে অপমান করছে, এখন একদম ধর্মীয় ভাবে আমাকে অপমানে, প্রতিদিন আপনি দেখবেন ইউটিউবে ফজলুর রহমানের নামে কত ধরনের আমার নামে কুৎসা, এবং আমি যে কত মানে কাফের, ইসলাম বিরোধী কত কিছু, এগুলো আপনি চিন্তাই করতে, এত কিছু নিয়েও আমি বাইচে আছি। কেমনে জানেন আমি বাইচে আছি? আমি জানি বাংলাদেশ যতদিন থাকবে, এখনো মুক্তিযুদ্ধ চাও কি চাও না হইলে ম্যাক্সিমাম হইলে মুক্তিযুদ্ধ বিরোধী লোকের সংখ্যা হবে 10, আর মুক্তিযুদ্ধের পক্ষের লোকে মুক্তিযুদ্ধ চাই, 71 চাই, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীর হারাই ঢেউ সাগর পাড়ি দিব রে, এই পক্ষে লোক হবে 90%, আমি বলে দিলাম। এবং এটা বাংলাদেশে প্রমাণিত হবে। এবং সেইটার স্রষ্টা কেন জানি আমাকে মুখপাত্র হিসাবে, মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসাবে গত 9 মাস আল্লাহ কেন আমারে প্রতিষ্ঠিত করছে আমি জানি। বোধহয় আমি যুদ্ধ করছিলাম বইলা, আর এখন বোধ হয় মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি সবচেয়ে সিনিয়র পলিটিশিয়ান। আমি মৌলানা সাহেবদেরকে বলবো আমার নামটা বিকৃত করে বকা দেওয়ার আগে আমার বয়সটা একটু চিন্তা করবেন। আমার বয়সটা কিন্তু আপনার বাপের বয়স। যে মৌলানা সাহেবরা, যে মুফতি সাহেবরা আমাকে বকা দেন, তাদের কারো বয়স 50-52-এর বেশি না। কাজে আমার বয়সটা কিন্তু আপনার বাপের বয়স। আমাকে নামটা বিকৃত করে বকা দেওয়ার সময় আপনারা তো বলেন ইসলাম, ইসলাম তো বিকৃত নাম বলে আল্লাহ খুব রাগ করে, আল্লাহ তার মহাপাপ লেখে। আমি এত কিছুর মধ্যেও কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে, আপনি বলবেন যে আপনি খুব আবেগপ্রবণ, না আমি আবেগপ্রবণ না। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ বাঁচবে না। এই যে দেখেন নাকটার মাঝে একটা টিপ দেন, আপনি 1 মিনিট পরে মারা যাবেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ ছাড়া দিলে পরে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। ফজলু ভাই, তাহলে কি এবারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আসলে বিএনপি একরকম খালি মাঠেই গোল দেবে? তার মানে আপনি বলছেন 7-8% ভোট আছে কি নাই এটা তো আমি বলতে পারবো না। 6 মাস পরে 8 মাস পরে ভোট হইলে নতুন শক্তি হবে না। আপনি ইন্ডিয়াতে অনেকগুলো স্টেটে দেখেন, এখন সিনেমার নায়কের নেতৃত্বে দল হয়ে যায় অন্ধ্রপ্রদেশে, ওই তামিলনাড়ুতে জয়ললিতার নামে দল হয়ে যায়, সিনেমার নায়িকার নেতৃত্বে দল হয়ে যায়। জানেন না আপনি কে আইসা পড়বে? এই যে পশ্চিম বাংলায় দেখেন তৃণমূল কংগ্রেস আছে, সারা ভারতবর্ষ হলো বিজেপি আর কংগ্রেস, কিন্তু যখনই আপনি পশ্চিম বাংলায় আসবেন তখনই আপনি দেখবেন এখানে একজন মহিলা, ভদ্র মহিলা, তার নাম হলো মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেস, এই হাঁটতেছে, বক্তৃতা করতেছে মাইকের সামনে 1.5 ঘন্টা, চৈত্র মাসের
বৈশাখ মাসে রোদের মধ্যে লাখে লাখে মানুষ হইতেছে, কোটি কোটি ভোট হইতেছে। কাজেই বড় দল হইলে পরেই, কংগ্রেস আর বিজেপি হইলে পরেই মমতা ব্যানার্জিকে তো ফেল করাইতে পারে না পশ্চিমবাংলায়। কে বলবে যে আগামীতে একটা নতুন রাজনৈতিক শক্তি 3 মাসের মধ্যে গড়ে উঠবে না? ছাত্রদের দলটির সম্ভাবনা কি দেখেন? মানে আমরা তো এদের অনেককে বড় জাতীয় নেতা হয়ে উঠতে দেখলাম। এদের কি সম্ভাবনা দেখেন? আর আমি যদি সাথে যোগ করে দেই, আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যেমন অনেক অভিযোগ করছেন, তেমনি জামায়াতে ইসলামী এবং ছাত্রদের দলও কিন্তু অভিযোগ করছে যে বিএনপি নিজেদের ভেতর রাজনৈতিক সহিংসতায় মরছে। চাঁদাবাজিতে আপনাদের নেতারাও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন ভাগ বাটোয়ারায় সহিংসতার শিকার হচ্ছে। এই অবস্থায় আসলে জনগণ, আপনারা যখন ভোট চাইতে যাবেন, তখন আসলে জনগণ খুব আনন্দিত হয়ে রাজনৈতিক দলের একটা আ নেতৃত্বের দিকে তাকিয়ে আছে কিনা? জনগণ তো একটা সংগঠনের মধ্য দিয়ে জনগণকে পরিবেষ্টিত করে রাখা সংগঠন। মানুষের ভোটটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভাগাভাগি। বাংলাদেশ আওয়ামী লীগের ভোট 43%, বিএনপির ভোটও 37-38%, অর্থাৎ দুইটা দল মিললে 80% ভোট আছে। এখন আওয়ামী লীগ অনুপস্থিত, বিএনপি মাঠে আছে, বিএনপির ভোটটা আরো বাড়বে। আপনি বললেন বিএনপি চাঁদাবাজি করে। আমি সবসময় একটা কথা বলি, বিএনপির প্রতি আপনারা এত নির্দয় কেন? বিএনপির একটা ছেলে তো 3 বছর জেল। জামায়াতে ইসলামী বলে। হ্যাঁ, আমি কথাটা আমি বলি, বলি বিএনপি। নাই, জামায়াতে ইসলামী বলে। একদম জামায়াতে ইসলামীর আমিরও না, বলেছে। আমার কথাটা শুনেন, আমি আপনার জামাত ইসলাম কি বলছি। একটা ছেলে 3 বছর জেল খাটছে, বিএনপির দাঁড়িয়ে আসছে, আইসা দেখে শিশু বাচ্চাটার পেটে পরনে একটা শার্ট নাই, তার শিশু বাচ্চাটার, তার স্ত্রী পরনে একটা শাড়ি নাই, নিজের পেট 3 বেলা খাইতে পারে না। ওই 3 বছর জেল খাইতে আইসা বিএনপির যে ওই যে গরিব কর্মীটা বা জেল খাটতে খাটতে গরিব হওয়া কর্মীটা, যার একটা পান দোকান ছিল, সে যদি একজনের কাছে বলে, এই ভাই দেশ না 10,000 টাকা, তার যতটুকু অপরাধ, ব্যাংক যারা দখল করে তাদের অপরাধটা কি তার চেয়ে বেশি না? যারা সচিবালয়ে বসে 5 কোটি টাকা দিয়ে একটা ডিসি পরিবর্তন করে তাদের অপরাধটা কি বেশি না? যারা 3 মাসে 6 মাসে যাদের প্রাইভেট সেক্রেটারি 311 কোটি টাকা লুণ্ঠন করে তাদের অপরাধটা কি বেশি না? আমি গেছিলাম রাজশাহী একটা এই জোনাল মিটিং করতে, হাজার হাজার মানুষ ছিল, প্রত্যেকে সাক্ষী দিয়ে বলছে রাজশাহীতে 13,000 কোটি টাকার একটা প্রতিষ্ঠান জামাত ইসলাম দখল করছে। 13,000 কোটি, আবারও বললাম 13,000 কোটি টাকার একটা প্রতিষ্ঠান জামাত ইসলাম দখল করছে। বিএনপি সব লুটে 13,000 কোটি টাকা লুটতে পারছে? হইতে পারে কর্মীরা এগুলো চাঁদাবাজি করে, রাজনৈতিক কর্মীরা আসে, আমরা তো এক্সপেলও করতেছি, শত শত চেষ্টা করতেছি থামাইবার জন্য। তারপরেও যদি আমরা দোষ করে থাকি, ভোট কমলেই বা কত পার্সেন্ট কাকে দিবে, অল্টারনেটিভ তো লাগবে। সে অল্টারনেটিভ তো নাই, এখন আওয়ামী লীগ তো নাই। কাজে বিএনপি আগামীতে ইলেকশন করলে আপনি দেখবেন, আমি বলে রাখলাম দিদি, বিএনপি আগামীতে ইলেকশন করলে বহু ডিফারেন্সে বাংলাদেশের মানুষের অধিকার মেজরিটি পাবে এবং দায়িত্ব বিএনপি পালন করবে বাংলাদেশে। তারপরে 6 মাস পরে যদি দেখা যায়, হ্যাঁ, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম, যদি এই কাম বিএনপিও করে, তাইলে হাসিনার মতো মানুষ রাস্তায় নামবে বিএনপির বিরুদ্ধে। তারপরে আবার ইলেকশন হবে, তারপরে আবার 3টা ইলেকশন যদি এইভাবে হয় ফেয়ার, তাইলে এরপরে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। মানুষ মনে করবো না এইসব করা যাবে না, ভালো কাম না করলে ভোট পাওয়া যাবে না, রাষ্ট্র চালানো যাবে। ওই সুযোগটা বাংলাদেশের মানুষকে দেওয়া দরকার, আমি এটা মনে করি। আর বাংলাদেশের সবাই পলিটিক্স করবে। এই যে ওই যে মৌলানা সাহেবরা আমারে বহে, এই যে বকে, তারা বলে কোরআনের আইন শরিয়া আইন করবে, আমি অস্বীকার করি না। কোরআনের আইন শরিয়ার আইন ভোটটা করে আপনি আসেন, যদি মানুষ বলে যে ইয়েস আমরা সব কোরআনের আইন চাই বা কোরআনকে আমরা সংবিধান চাই, আমি না মানার তো কেউ না। আর আমি যদি বলি না, আমি ওই কোরআনের আইন চাই আমার আখেরাতে আল্লাহর সঙ্গে, আমার সৃষ্টির সঙ্গে, স্রষ্টার সম্পর্কে, কারণে আমি কোরআন মানি। যখন আমি মসজিদে যাই, একজন হিন্দু যখন মন্দিরে যায়, সে তার হিন্দু ধর্ম মানে,
কিন্তু আমি রাজনীতির ক্ষেত্রে মানে দুনিয়াদারি, চাউলের দাম কত হবে, ডাইলের দাম কত হবে, আমার ছেলের চাকরি হবে কিনা, শিক্ষা শেষে আমার ছেলে চাকরি পাবে কিনা, সুন্দরভাবে দেশটা চলবে কিনা, সুশাসন হবে কিনা, গণতন্ত্র হবে কিনা, মানবতা হবে কিনা, দুর্গাপূজার সময় পুলিশের পাহারা লাগবে কি লাগবে না। আমি যখন ওই কথা বলবো যে আমি দুনিয়াদারি চাই, সুন্দর সমাজ চাই, ছবির মতো গ্রাম চাই, সৎ মানুষের নেতৃত্ব চাই, লিডারশিপ চাই, সাহসী মানুষের, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চাই, জামাত আমার সঙ্গে ভোট করে দেখুক, তারা যদি আমার চেয়ে বেশি পায় করুক না ইসলাম, কিন্তু আমি যদি বেশি পাই তাহলে তো আমি করব মুক্তিযুদ্ধ, খুব ক্লিয়ার। কিন্তু তারা যদি মনে করে জোর করে খালি ফতোয়া দিয়া দেশ জয় করে ফেলবে, ইট ইজ নট পসিবল। ইট ইজ নট, খালি ফতোয়া দিয়া দেশ জয় করণ যেত না। আর বকাবকি করিয়া ওই মেয়েরারে বলবে, হেই যে 7টা মেয়ে 22 এই কি করছে, সোহরাওয়ার্দী উদ্যানে একটা মেয়েকে প্রতিকৃত বানাইছে, বানায় তার পাও থেকে মাথা পর্যন্ত দুর্রা দিয়ে পিটাইছে। এই যে মেয়েরে পিটানোর যে দৃশ্য, এটা সারা পৃথিবী দেখে আমাদেরকে খুব সভ্য মানুষ বলছে নাকি, যে আমরা বাঙালিরা, আমরা 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 মৌলানা সাহেবরা খুব সভ্য। এই যে পিটাইলেন, একটা মানুষের কি বিচার হয়েছে? একটা মানুষ কি ঘৃণা প্রকাশ করছে? 7 জন মহিলা, কেউ ডক্টরেট, কেউ প্রফেসর, কেউ জ্ঞানী মহিলা সাহিত্যিক, তারা মিলে একটা নারী নীতি করছে। মৌলানা সাহেবরা এটার সঙ্গে যদি আপনি ডিফার করেন, আপনি ডিফার করার কথা বলতে পারেন আপনি কি চান, কিন্তু এই কারণে বড় বড় মৌলানারা বক্তৃতা দ্বারা লাখ লাখ মানুষের সামনে বলছেন এই নারী নীতি যারা করছে এরা সব বেশ্যা। এইটা কি বক্তৃতার ভাষা? এগুলো আপনারা বলবেন? আমার মাকে আপনারা বেশ্যা বলবেন? আমার শিক্ষিতা নারীকে আপনারা বেশ্যা বলবেন? আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, 50 জন মহিলা দেখছি, নাজমা চৌধুরীর মতো, ডক্টর নাজমা চৌধুরীর মতো আমার ম্যাডামকে আমি দেখছি। সেই ম্যাডামরা যারা আমাদেরকে জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় সমৃদ্ধ করছে, তাদেরকে আপনি এইসব কথা বলবেন ওই বেশ্যা অমুক তমুক? আর এটা প্রতিবাদ করলে আমরা হয়ে যাব দুশ্মন, ইসলামের দুশ্মন। কেন? আমি সেই কারণে মনে করি যে রাজনীতিটা দুনিয়াদারির হওয়া উচিত, আর হওয়া উচিত আমার অধিকার আমার, আপনার অধিকার আপনার। যে মা আমার বোরকা পরে সেও আমার মা, সেও আমার বোন। যে মা আমার শুধু মাথার মধ্যে একটা শাড়ির একটা পেঁচ দেওয়া যায়, সেও আমার মা, সেও আমার বোন। যে মেয়ে আমার সিনেমাতে অভিনয় করে সেও আমার বোন, সেও আমার মেয়ে। কাজে এরে এটা ডাকলাম, ওরে এটা ডাকলাম, বিশ্রী কথা বললাম, এইগুলা দিয়ে একটা সমাজের সভ্যতার বেরোমিটার বোঝা যায় না। ফজলু ভাই, শেষ প্রশ্ন। আপনি 2 লাইন 3 লাইনে যদি আমাকে বলেন যে সারাক্ষণ এই 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 কথা নিশ্চয়ই আপনাকেও সবাই জিজ্ঞেস করেন। মানে আমি অনেক মেসেজ পাই সারাদিনে যে কি হবে? আগামী 1 সপ্তাহে কি হবে? আগামী 1 মাসে কি হবে? তো আপনাকে প্রশ্নটা একটু সহজ করে দিলাম। বাংলাদেশের রাজনীতিকে আগামী মাসখানেকের মধ্যে আপনি একটু স্থিতির জায়গায় একটা আ পথে উঠতে দেখেন, নাকি এই অস্থিতিশীলতাটা আরেকটু লম্বা হতে দেখেন? কোথায় যেতে দেখছেন এই একেবারে এই সময়টায় রাজনীতিকে? আমি শেষ কথাটাই বলতে চাই আপনার কাছে, যারা ক্ষমতায় আছে, ক্ষমতার স্বাদ যারা পাইছে, ইউনূস সাহেব কেন বুঝতেছেন আমি জানি না, কেন বুঝতেছেন। আমি এক সময় ওনাকে মনে করতাম বৈরাম খা, আকবরের বৈরাম খা মনে করতাম। এখন আর এটা মনে করি না। আমি মনে করি উনি ক্ষমতায় থাকতেই ভালোবাসে, তা না হইলে এত বড় আন্তর্জাতিক খেলার মধ্যে উনি ঢুকতেন না। উনি বলতেন বাবারা আমার 85 বছর বয়স, দরকার নাই ইলেকশন দিয়ে মেজরিটি তোমরা দায়িত্ব নিয়ে যাও। এটা যেহেতু উনি করেন নাই, কাজে ক্ষমতার প্রতি উনার লোভ আছে। আরেকটা লোক আছে, তার নাম আসিফ নজরুল, আইনের শাহ। আমি তাকে চিনতাম, বয়সে আমার অনেক ছোট। অর্থাৎ আমি যেদিন আইএ পাস করছি ওইদিন ওর জন্ম হয়েছে। আমি যেদিন আইএ পাস করছি 66 সনে, ওদিন আসিফ নজরুলের জন্ম হয়েছে। কিন্তু তাকে আমি মনে করি এখনো আমার চেয়ে জ্ঞানী গুণী মানুষ, ভালো মানুষ ছিল। কিন্তু তার মধ্যে আমার কাছে মনে হয় তার মধ্যে যেন কি একটা কি আছে, চক্রান্ত মক্রান্ত আছে। সবাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে চায়। আর সবচেয়ে আমি ভীত হইলাম যে এই দেশে বিদেশিরা আমাদেরকে চালাচ্ছে, বিদেশি নাগরিকেরা আমাদেরকে চালাচ্ছে। এরা এই দেশের প্রতি কোনো মায়া নাই। আমার সন্তানের প্রতি ওই বিদেশ থেকে এসে একজন কুলে নিতে পারে, চুমাও দিতে পারে, কিন্তু মায়ের যে আদর, সেই আদর আমার সন্তানের প্রতি অন্য কারো থাকবে না। কাজে বাংলাদেশকে আদর যারা করে না, শুধু ক্ষমতায় থাকতে চায়,
এবং বিশ্ব খেলায় যারা বাংলাদেশকে ঢুকাইতে চায়, বিশ্ব খেলায় সিরিয়া, ইরাক, লেবানন, এই যে বিশ্বের খেলা, এই খেলায় যারা ঢুকাতে চায় তারা এই খেলাটাকে দীর্ঘায়িত করতে চাবে। কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয় যে সমস্ত মানুষ এটা বুঝে ফেলছে, একদম ক্লিয়ারলি বুঝে ফেলছে। শুধু কিছু মানুষ যারা বলে হে আল্লাহ আজীবন ইউনূস সাহেবকে রাখো, যারা বলে নবীর পরে ইউনূস সাহেব, এই শ্রেণীর কিছু মানুষ ছাড়া আর সব মানুষ বুঝে ফেলছে না, ইউনূস সাহেব এই দেশের ভালো কিছু করার জন্য আসে নাই, উনি উনার খেলা খেলার জন্য এসেছে। উনার 666 কোটি টাকা মাফ করাইছে, উনার ট্যাক্স মাফ করাইছে, আরো কিছু করাইবো, উনি আরো কিছু করাইবো। মানুষ এটা মনে করতে সবটা পারবে না, ভালো কিছু হবে। আমি মনে করি ভালো কিছু। তাই হোক, তাই হোক। ফজলু ভাই অসংখ্য যদি ধন্যবাদ। বেঁচে থাকি, কারণ আমার জীবন, আমি আবারও বলে রাখলাম, আমার জীবনের উপরে যে থ্রেট আছে এটা বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মীর জীবনের উপরে এত থ্রেট নাই। যদি বেঁচে থাকি তাহলে আমি দেখবো ভালো কিছু, আমার জন্য আশীর্বাদ করবেন না। নিশ্চয়ই অ্যাডভোকেট ফজলুর রহমান, যেই দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন সেই দেশে আপনি নিরাপদ থাকবেন, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা তো রইলই। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদের ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে। আমি আপনাকেও সালাম জানাচ্ছি, মানুষকেও জানাইলাম আসসালামু আলাইকুম।